আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, আপনাদের দ্বারা সৌদি খেজুর বাগান হবে না। আপনারা বাগান করলেও সৌদি খেজুর বাগান থেকে ফল নিয়ে আসতে পারবেন না, এটা আমার কাছ থেকে আপনারা গ্যারান্টি নিতে পারেন। আমি না বুঝে আপনাদের গ্যারান্টি সহকারে বলতেছি না যে আপনারা বাগান করতে পারবেন না। আমি জানি আপনারা বাগান করতে পারবেন না, এজন্যই বলছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর ও সম্ভাষণ। আমরা সৌদি খেজুরের চাষ, সৌদি খেজুরের সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আপনাদের ভিডিও দিয়ে থাকি। এরই পরিক্রমায় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, বাংলাদেশে সৌদি খেজুর বাগান করা খুব কঠিন কেন, বা বেশিরভাগ ক্ষেত্রেই অসফল হবে কেন উদ্যোক্তারা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা আজকে। তো দর্শক, আমরা সবাই জানি এটা একটা মধ্যপ্রাচ্যের ফল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু সৌদি খেজুর সবচেয়ে বেশি হয়ে থাকে। তবে কালের পরিক্রমায় এটি কিন্তু বর্তমানে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশেও চাষ হচ্ছে। কিন্তু আমরা যদি না জেনে না বুঝে সৌদি খেজুর চাষ করি, তাহলে কিন্তু এখান থেকে লাভবান হওয়ার চান্স 0%। আমি আবারও বলছি, এখান থেকে লাভবান হওয়ার চান্স 0%। কারণ সৌদি খেজুর এমন কোনো বাগান নয় যেটা লাগালেই হয়ে যাবে। সৌদি খেজুর চাষ করতে গেলে বেশ কিছু বিষয় জানতে হবে, বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং এর পিছনে অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের কি কি জানতে হবে, কি কি কারণে আপনারা মার খাবেন, এই বিষয়টি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে খোলাসা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কেন আমরা বাংলাদেশে সৌদি খেজুর চাষ করতে পারি না, এর একটি অন্যতম এবং প্রধান কারণ হলো সৌদি খেজুর সম্পর্কে না জানা। সৌদি খেজুরের সম্পর্কে জ্ঞান আমাদের অনেক কম, আমাদের জ্ঞান অনেক কম। আমরা জানি না আসলে সৌদি খেজুর চাষ কিভাবে করতে হয়, সৌদি খেজুর চাষের দরকার কি। প্রথমত, আমরা যারা টেন্ডেন্সি নিয়ে আসি, অনেকে আমরা ভেবে থাকি যে এটা দেশি খেজুরের মতোই, এটা গাছ লাগাবো, এখান থেকে ফল আসবে। আপনারা একেবারেই ভুল ভাবতেছেন, আপনারা একেবারেই ভুল ভাবতেছেন বিষয়টি। দেশি খেজুর গাছে দেখবেন কোনো সমস্যাই নেই, তাদের লাগাই রাখছেন, 8 বছর 10 বছর পর তারা খেজুর দিবে। কিন্তু সৌদি খেজুর আপনারা যদি যত্ন করেন, তাহলে কিন্তু বীজের গাছও 4 বছর থেকে 5 বছরেই কিন্তু খেজুর এসে যাবে ইনশাল্লাহ। তবে এখানে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে যেগুলো আপনারা জানেন না। আপনারা যদি খেজুর শুধু লাগাই রাখলেন, এরপর কোনো যত্ন নেই, এতে সার প্রয়োগ নেই, এতে কীটনাশক প্রয়োগ নেই, এতে অন্যান্য যে দরকারি বিষয়গুলো সেগুলো যদি আপনারা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সফল হতে পারবেন না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা সফল হতে পারবেন না। এটি হলো একটা বড় ধরনের কারণ। দ্বিতীয় যে কারণটা রয়েছে, আমরা সৌদি খেজুরটাকে এমনভাবে গ্রহণ করি যে এটা প্রফিটের বিষয়, এটা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে প্রফিট নিয়ে আসতে হবে। কিন্তু ভাই, আপনারা যে চারা বিক্রি করার কথা বলেন, আপনাদের অনেকের টেন্ডেন্সি থাকে চারা বিক্রি করব, প্রচুর টাকা ইনকাম হবে, চারা বিক্রি করব, প্রচুর টাকা ইনকাম হবে। আপনারা যে চারা তৈরি করবেন, চারা এটা তো ইন্ডিকেট করতে হবে আগে স্ত্রী গাছ না পুরুষ গাছ। এটা নিয়ে আসতে গেলেও আপনাকে কি পরিমাণ পরিশ্রম এখানে দিতে হবে, কি পরিমাণে শ্রম দিতে হবে, এটা আপনারা ভাবতেও পাচ্ছেন না। আপনারা শুধু শুরু করছেন বাগান, বীজ দিয়ে বাগান করলাম আমি 100 গাছ 200 গাছ, এটা কোনো কথা নয়। আপনাকে জটি গাছ দিয়েই আপনি শুরু করেন, আপনাকে পর্যাপ্ত পরিমাণে সেখানে পরিচর্যা করতে হবে। আপনারা জানেন আমাদের নাতিশীতোষ্ণ দেশ, এখানে প্রচুর রোগ হবে সৌদি খেজুরের, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে এই বিষয়টি। 3 নম্বর যে বিষয়টি রয়েছে দর্শক, সেটা হলো সৌদি খেজুরের রোগ সম্পর্কে না জানা। সৌদি খেজুরের যদি আপনারা রোগ না ধরতে পারেন, সৌদি খেজুর কিন্তু আপনারা চাষ করতে পারবেন না, আপনারা অবশ্যই ব্যর্থ হবেন। আপনারা জানেন সৌদি খেজুরে কিন্তু বেশ রোগ ধরে, কারণ এটি আমাদের আবহাওয়ার কিন্তু এটা ফল নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু শুষ্ক আবহাওয়ার একটি ফসল। কিন্তু আমাদের দেশের মাটি হলো সোনার মাটি, এখানে সব কিছুই ফলে। সেই ক্ষেত্রে আমরা যখন এটা চাষ করতে যাব, আমাদের যেহেতু নাতিশীতোষ্ণ বা আবহাওয়াটা বা আমাদের আর্দ্রতা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ছত্রাকের প্রচুর সমস্যা দেখা যাবে, ছত্রাকের সমস্যাটা প্রচুর দেখা যাবে। আর এখানে যদি আপনি গাফিলতি করেন, গাফিলতিকে সৌদি খেজুরের চাষ কিন্তু ছেড়ে দেবে না গাফিলতিকে। সৌদি খেজুর এমন একটা ফল
বা এমন একটি গাছ সৌদি খেজুরের গাছ, এই গাছটা যদি একবার সমস্যা হয় এটাকে সারিয়ে তুলতে বহু সময় লেগে যায়। এবং এমন হয় যদি একটা গাছ যদি ভালোভাবে কোনোভাবে সংক্রমিত হয়ে যায়, সেই ক্ষেত্রে সে বছর হয়তো সেই গাছ থেকে বড় গাছ হলেও ফল আনা সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সৌদি খেজুরের রোগগুলো আমাদের ধরার চেষ্টা করতে হবে। প্রত্যেক 3 দিন বা 2 দিন পর পর এসে চেক করতে হবে এখানে কোনো গাছে পোকা লেগেছে কিনা। পোকা লাগলে সে পোকাগুলোকে কিন্তু আমাদের সরাই করতে হবে। যদি আমরা সামান্যতম আসলে অবহেলা করি তাহলে কি পরিণতি হয় সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। দর্শক, আমি একটা ছোট্ট গাছ আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন আমি রেগুলার গাছগুলোতে ছত্রাকনাশক প্রয়োগ করি বা কীটনাশক প্রয়োগ করি। মাঝে একটা মাসে আমার খুব ব্যস্ততা এবং পারিবারিক কিছু কারণে আমি বাগানে খুব কম আসতে পেরেছি, যার ফলে কিন্তু বাগানে 1 মাস কীটনাশক দেওয়া হয়নি। আমি 15 দিন পর পর কীটনাশক প্রয়োগ করি। এই কারণে দেখুন এই গাছটি দেখুন, আমি যে এত প্রত্যেক মাসে দিয়ে যাইতেইছি কিন্তু শুধুমাত্র একটা ডোজের কমতি হয়েছে। মানে 15 দিন পর পর যে দেই, একটা 15 দিনের মাথায় আমি দিতে পারিনি, পরবর্তীতে দিয়েছি। তাতেই দেখুন অবস্থাটা দেখুন, এই গাছটাতে কিন্তু ছত্রাক ধরে গিয়েছিল। তাহলে বুঝুন বিষয়টি, আমরা এত নজরদারির পরও কিন্তু এখানে বড় ধরনের সমস্যা হয়ে যায়। এত নজরদারির পরও যদি সামান্য একটু গাফিলতি হয়ে যায়, সৌদি খেজুরের গাছে কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যায়। দেখুন এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এটা পরবর্তীতে ঠিক হয়ে আসতেছে। আমি পরবর্তীতে এটা ডাবল ডোজ এটাতে দিয়েছি, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলাম। সেই ক্ষেত্রে আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা যদি সৌদি খেজুরের চাষে সামান্যতম গাফিলতি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভয়ঙ্কর একটা ফলাফলের দিকে চলে যাচ্ছেন। আবার যদি আরেকটা বিষয় আপনাদের বলি, যে পোকার আক্রমণ সম্পর্কে কিন্তু জানতে হবে দর্শক। বিটল পোকা আক্রমণ করলে এর লক্ষণগুলো কি হয়, বিটল পোকা বা রেড বিটল উইভিল যেটাকে বলা হয়, এই পোকাগুলো, গন্ডার পোকা, এসব পোকা ধরলে কিন্তু গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে ঠিক করতে আমার প্রচুর সময় লেগে গেছে। এই গাছটায় গত জুন জুলাই মাসে 23 সালের এখানে কিন্তু বিটল পোকা আক্রমণ করেছিল। এই গাছটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটার কিন্তু মাছটা ফুলফিল ফাঁকা, কারণ এই গাছটায় বিটল পোকা আক্রমণ করে এর ভিতরটা পুরো খেয়ে ফেলেছিল। আল্লাহ শুকরিয়া এই গাছটি বেঁচে যায় পরবর্তীতে। এখানে আমি কিছু দানাদার বিষ সহ মাটি ঢুকাই দিছি ভিতরে, গাছটা মোটামুটি সারভাইভ করেছে। তাহলে বুঝুন, আমি যদি কীটনাশক না দেই বা আমি যদি এই পোকাগুলোর উপদ্রব যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু সৌদি খেজুর বাগান উজাড় হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না যে সৌদি খেজুর বাগান আপনার শেষ। সেক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যে আপনারা এই কারণে সৌদি খেজুর চাষ বাংলাদেশে করতে পারবেন না। এরপর যে বিষয়টি রয়েছে দর্শক, সৌদি খেজুর সম্পর্কে বা সৌদি খেজুরের চাষ সম্পর্কে না জেনেই সৌদি খেজুর চাষ শুরু করে দেয়া। আপনারা অনেকে আবার শর্টকাট পদ্ধতি ফলো করেন, অনেকে শর্টকাটে কাজ করতে চান। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কঠিন পদ্ধতিতে যেতে চাই না, আমরা সহজ পদ্ধতি ফলো করতে চাই। যেমন ধরুন, আপনারা যদি শাখার চারা দিয়ে বাগান শুরু করেন, অর্থাৎ অফশুট চারা, যেটা এই যে আপনারা গাছটিতে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যে চারাটা তৈরি হয়ে গেছে, লক্ষ্য করুন। এই গাছটাতে যদি সাকাত দিয়ে আপনারা শুরু করতে চান, অনেকেই সাকাত দিয়ে শুরু করেন, যে আমি 50টা সাকাত চারা দিয়ে শুরু করব। আপনারা অনেক টাকা ইনভেস্ট করতে পারবেন হয়তো, এজন্যই করতে চাচ্ছেন। তবে এটার মধ্যে আপনার বিশাল বড় ভুল আছে। আমি ভুলটা আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যখন বীজ দিয়ে বাগান করবেন না, তখন আপনারা যখন অফশুট দিয়ে শুরু করলেন, আপনি কিন্তু সৌদি খেজুর চাষের তেমন কিছু জানেনই না। সৌদি খেজুর কিভাবে চাষ করতে হবে, এর কোন সময় সমস্যা হবে, এই সমস্যাগুলো কিন্তু আপনি জানেন না। আমি যেমন ধরুন বীজ থেকে বাগান করেছি, এই গাছগুলোকে ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি। এর কখন কি সমস্যা হয়েছে, কোন সময়টা, বছরের কোন মাসে কোন সমস্যাগুলো হয়, এটা কিন্তু আমার জানা আছে। কিন্তু এর মধ্যেও কিন্তু বেশ কিছু গাছ মারা যায় যত্নের কারণে, বা যত্নের পরেও বেশ কিছু গাছ কিন্তু মারা যায়। কিন্তু আমি যখন বীজ থেকে গাছ মারা গেল, এটা কিন্তু আমার গায়ে তেমন লাগলো না। কিন্তু আপনি যখন একটা সাকাত চারা মারা যাবে, তখন কিন্তু আপনার একটা মোটা টাকা ক্ষতি যাবে এখানে। এর থেকে বড় কথা হলো, আমি যে বুঝতেছি যে কোন মাসে কি সমস্যা হবে, কি ওষুধ দিতে হবে, কি পরিচর্যা করতে হবে, এটা কিন্তু আপনি জানেন না।
আপনি একেবারে নতুন, আপনি শুরুই করতেছেন সাকার চারা দিয়ে, সেক্ষেত্রে সাকারটাকে বাঁচানো এমনিতেই কঠিন। যারা এই চাষটা ভালোভাবে জানে না তারা এমনিতেও এই যে সাকার চারা বাঁচাতে খুব তাদের কষ্ট হয়ে যাবে, কারণ এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় সাকার চারা বাঁচানো। আপনারা সাম্প্রতিক দেখেছেন আমি একটা সাকার চারা লাগিয়েছি, এটাকে পরিচর্যা করা যে কতটা কঠিন আপনাদের হয়তো বলে বুঝাতে পারবো না আমি। এটা খুবই কঠিন একটি কাজ, এই পরিচর্যাটা চলমান রাখা। সেক্ষেত্রে আমি বলবো এটা ভালোভাবে জেনে নেবেন আপনারা। এটার সীমাবদ্ধতা আছে বেশ কিছু, যার ফলে আমরা কিন্তু শিখতেও পারতেছি খুব কম। আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব আপনাদের জানিয়ে দেওয়ার বিষয়গুলো, বাকিটা দেখা যাবে ইনশাল্লাহ কি হয়। আমি চেষ্টা করব যাতে সবাই কিন্তু এই চাষটা এগিয়ে যেতে পারেন। আরও একটি বড় সমস্যা আছে, এই সমস্যাটা হলো আমাদের যে কৃষি অফিসাররা তারাও কিন্তু এই চাষটার সাথে খুব একটা পরিচিত নয় দর্শক। আমরা যারা যারা সৌদি খেজুর চাষ করতেছি তারা হয়তো যতটা এই বিষয়টি নিয়ে জেনেছি তাদের ধারণাও ঠিক কাছাকাছি, যার ফলে কিন্তু আমরা একেবারে পূর্ণ যে সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা পাই না। এটা আমাদের দোষ নয় বা তাদেরও দোষ নয়, কারণ এটা খুব নতুন একটা জাত চাষ, আর সরকারি পৃষ্ঠপোষকতা এখনও পর্যন্ত এটার প্রতি খুব একটা নেই, যার ফলে তাদেরও হয়তো ভালো ট্রেনিং দেওয়া হয় না। তারাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তবুও এই বিষয়টা নিয়ে সীমাবদ্ধতা থাকে, যার ফলেই কিন্তু সৌদি খেজুর চাষটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। আর এখানে দীর্ঘ একটা সময় এখানে ইনভেস্ট করতে হয়, দীর্ঘ একটা শ্রম দিতে হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সৌদি খেজুরের একটা বাগান করা সম্ভব হয়ে ওঠে। তাই আমি বলবো আপনারা জেনে বুঝে সৌদি খেজুর চাষ শুরু করতে যাবেন। যদি আপনার সৌদি খেজুর চাষ করতেই হয় তাহলে আপনারা বড় বড় বাগানীদের পরামর্শ নিন, তারা কিভাবে যত্ন করে এগুলো সচক্ষে দরকার হলে দেখে আসুন। 3-4 দিন হয়তো তাদের সাথে দেখে আসুন আপনারা, যে তাদের বাগানে পরিচর্যা কিভাবে হয়, তারা সার প্রয়োগ কী পদ্ধতিতে করে, এগুলো বিস্তারিত কোনো ট্রেনিংয়ের মাধ্যমে যদি শেখানো সম্ভব হয় সেগুলোর করার মাধ্যমে আপনারা এই বিষয়টি জানুন, এরপর সৌদি খেজুর চাষ শুরু করুন। আশা করছি আমি বিষয়টি বুঝাতে পেরেছি। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমার যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। এবং কোনো যদি বিষয় জানার থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে যে কোনো সময় ফোন করে সেই সমস্যাটি জেনে নিতে পারেন। সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।